শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে আজ ঢাকা ছেড়েছেন অনেকেই। সকাল থেকে ট্রেন এবং বাস টার্মিনালে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও এখনো তৈরি হয়নি তেমন যানজট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির আইনজীবী আজ জানান, বেনজির এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত এজাহার দায়েরের জন্য যথেষ্ট, বলেন দুদক মনে করলে মামলা হবে। এবং 6 দিন পর আজ থেকে বিকল্প পথে সেন্ট মার্টিনসে নৌযান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশি নৌযান লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনায় টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে 6 দিন ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে দ্বীপটিতে দেখা দেয় খাদ্য সংকট। মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহীদের গোলাগুলিতে ঝুঁকিতে রয়েছে দ্বীপের মানুষ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহার আগে আজ ছিল শেষ কর্মদিবস। গতকাল ছুটি হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গ্রামে ঈদ করতে আজ থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। র্যাব বলছে, ট্রেনে টিকিট কালোবাজারি রুখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শহরে বন্দি জীবন ছেড়ে গ্রামে ঈদ করতে যাচ্ছে মুন, আনাস ও সাদ। এই দুটি পাখিও আজ তাদের সঙ্গী। সকাল সকাল অভিভাবকদের সাথে কমলাপুরে এসেছে তারা। গন্তব্য কিশোরগঞ্জ। বাসায় তো কেউ থাকে না, খাবার দিবে কে পাখি বাসায় রেখে গেলে? ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 35টি ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনেই ছিল ঘরমুখী মানুষের চাপ। আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি, এদিন সাজুগুজু করে বাড়ি বের হব। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, দ্বিতীয় দিনে 69টি ট্রেনে প্রায় 1.5 লাখ মানুষ ঢাকা ছাড়বেন। তিনি জানান, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে সেই সকল ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো ইঞ্জিন বিকল্প তাৎক্ষণিক যেন যাওয়া যায়। আমাদের ঢাকা লোকোশেড এখানেও ইঞ্জিন রেডি রাখা হয়েছে বিকল্প, এবং রিলিফ ট্রেনগুলো অর্থাৎ উদ্ধারকারী ট্রেনগুলো প্রস্তুত রাখা হয়েছে। ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে র্যাব। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞান পার্টি ও মলম পার্টি এবং টিকিট কালোবাজারি রোধে বাড়ানো হয়েছে নজরদারি। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। শুধু রেলপথ নয়, রাজধানীর 3টি প্রধান টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই ছুটছে বাস। মহাখালী থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। অবশ্য টার্মিনাল পর্যবেক্ষণে যাওয়া বিআরটিএ চেয়ারম্যানের দাবি, এমন ঘটনা ঘটছে না। 150 টাকা তাই আমরা 300 মনে করেন 250 মনে করলাম 400 টাকা। টার্মিনাল পরিদর্শন করে যাত্রীদের আমরা জিজ্ঞাসাবাদ করে দেখেছি, বরং দূরপাল্লা যে বাসগুলো যাচ্ছে এখানে ভাড়া কম নিচ্ছে, বেশি না। সরকারি চাকরিজীবী অধিকাংশই দুপুরের পর ঢাকা ছাড়তে শুরু করেছেন। বেসরকারি চাকরিজীবীরা সন্ধ্যায়, আর তৈরি পোশাক কারখানার শ্রমিকরা যাবেন গার্মেন্টস ছুটি হলে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। তবে সকাল থেকে এই পর্যন্ত ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই গাড়ি চলছে। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা রংপুর মহাসড়ক দিয়েও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছচ্ছেন যাত্রীরা। এদিকে গেল কয়েকদিনের চেয়ে পাটুরিয়া দৌলতদিয়া রুটে আজ কিছুটা বেড়েছে ঈদে ঘরমুখী মানুষ এবং যানবাহনের চাপ। ওই রুটে মানুষ এবং যানবাহন পারাপারের জন্য রয়েছে ছোট বড় 20টি ফেরি এবং 30টি লঞ্চ। দর্শক, সড়ক পথের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান।
মাহমুদ, আপনি আজকে আমাকে 3টি প্রশ্নের উত্তর দিবেন। একটি হলো যে যাত্রীদের চাপ কিরকম, এরপর যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, এবং আমার শেষ প্রশ্ন হলো যে বাসগুলো সময় মতো ছাড়ছে কিনা। সাবরিনা, আপনি যে প্রশ্নগুলো করেছেন, প্রথমটি যদি আমি বলি যে ঘরমুখো মানুষের চাপ কিন্তু আজকে একটু বেশি, কারণ আজকে সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ তো একদিন আগে ছুটি হয়ে গেছে। তো সেই হিসেবে আজকে অন্যান্য দিনের চেয়ে আজকে ঈদের যাত্রীর চাপ ঘরমুখো মানুষের অনেক বেশি চাপ রয়েছে। বিশেষ করে যারা যে গাড়ির মালিকরা, গাড়ির যে কাউন্টার মাস্টার রয়েছে, তারা আশঙ্কা করেছিলেন যে রাজধানী থেকে বের হতেই যে জামটা তারা ভোগান্তিটা পোহাতে হবে, সেই ভোগান্তি তারা পোহাচ্ছে না যাত্রীরা। কিন্তু চন্দ্রা মোড়ে কিছুটা জাম পোহাতে হচ্ছে, সেই যানজট এড়িয়ে গেলে তারপর যমুনা সেতুর পশ্চিম পাড়ে থেকেই কড্ডা মোড় পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। সড়ক উন্নয়নের কথা বলছে, সেই সড়ক উন্নয়নের কথা বলেই তারা যানজট পোহাচ্ছে যাত্রীরা, এই সব কথাই বলছেন। কিছু যাত্রীর সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন যে ঠিক সময় মতোই গাড়িগুলো ছাড়ছে, কিন্তু কাউন্টার মাস্টার যারা আছেন তারা বলছেন যে বিশেষ করে আমার পাশেই দেখবেন এই যে দীর্ঘ লাইনটা রয়েছে, যে গাড়িগুলো ঢাকা শহরে ঢুকছে আমিনবাজার থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত, আমি এখানে দাঁড়িয়ে আছি 30 মিনিটেরও বেশি সময়, ঠিক এই সময়টুকু এইভাবেই কিন্তু দাঁড়িয়ে আছে। কোনো গাড়ি এখন পর্যন্ত সিগন্যাল পার হতে পারেনি। এই একটা দুটো গাড়ি ছাড়লেও সে গাড়িগুলো ঠিকমতো এসে তাদের কাউন্টারে এসে যাত্রীগুলোকে তুলে ঢাকা ছাড়তে পারছে না। এটা নিয়ে অনেক যাত্রী অভিযোগ করছেন যে আমরা এই সময়টুকুর জন্যই, এবং কাউন্টার বলছেন যে আমাদের গাড়িটা রাস্তার ওপারে আছেন, সেই গাড়িটা এপারে না আসে আমরা কিছুটা অস্বস্তি ভোগ করছি। সেই সঙ্গে ধন্যবাদ মাহমুদ আপনাকে। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। এবারে অন্য প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসেফ আল হামুদি সকালে গণভবনে সাক্ষাৎ করতে এলে একথা বলেন প্রধানমন্ত্রী। সে সময় রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের জন্য তার দেশে চাকরির ব্যবস্থা আছে কিনা নিশ্চিত হওয়ার পর তারা বাংলাদেশ থেকে জনশক্তি নেবে। এ সময় প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। বিষয়টি স্পষ্ট করে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, আদালত কর্তৃক বেনজির এবং তার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ এবং তা জব্দ করার মাধ্যমে প্রাথমিক প্রমাণ মেলে। এখন বেনজিরের বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। মামলা করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত হাতে এসেছে বলেও জানান তিনি। এর আগে বেনজির এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক, যা চলমান রয়েছে। এই পর্যন্ত অনুসন্ধানের যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে, তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার, কমিশন এটা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যে ডাটাগুলো আসছে, যে অপরাধলব্ধ সম্পত্তি এবং আয় যেটা আসছে, তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট প্রাইমা ফেসি অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ের করার মতো একটা অবস্থা আসছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী এবং বিদ্রোহীদের গোলাগুলিতে এখনও ঝুঁকিতে আছে প্রতিবেশী বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপের মানুষ। 6 দিন বন্ধ থাকার পর আজ বিকল্প পথে নৌযান চলাচল শুরু হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। কক্সবাজারের টেকনাফের নাব নদীর শাহপরীর দ্বীপ সহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপারে ফের পাওয়া যাচ্ছে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির গোলাগুলির শব্দ। টেকনাফের নাব নদীর নাইখংদিয়া মোহনায় বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে গুলির ঘটনাও ঘটেছে মাঝে মধ্যে। সবশেষ গেল মঙ্গলবার শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনস যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে ছোড়া হয় 10-12 রাউন্ড গুলি। তাদের আভ্যন্তরীণ যে সংঘাতের নাসাকাবাহানি করতেছে নাকি ওখানকার বিদ্রোহীরা করতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। নিরাপত্তার কারণে 6 দিন ধরে পণ্য ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ ছিল টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে। এতে দ্বীপটিতে দেখা দেয় খাদ্য সংকট। মানুষ খুব ভোগান্তিতে আছে, কারণ সেন্ট মার্টিনে কিছু নাই খাওয়ার মতো। আমাদের সেন্ট মার্টিনের লোক পারাপার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে এবং খুবই সমস্যায় আছে।
এমন পরিস্থিতিতে বিকল্প পথে কক্সবাজার সদর থেকে টেকনাফের ঘোলাচ্চর পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিনসে নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। খাবার এবং অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ট্রলারে করে, বড় বড় যে ট্রলার আছে সেই ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাবে এবং এই পথটা মোটামুটি নিরাপদ, এটা আমাদের সিকিউরিটি ফোর্স জানিয়েছে। আর যাত্রীদের বিষয় আছে, যারা ইমার্জেন্সি কেস আছে আর কি, মেডিকেল বা এরকম কেস আছে, সেক্ষেত্রে আমরা শাহপরীদ্বীপের পাশ দিয়ে গোলার চর যে জায়গাটা আছে ওখানে একটা চ্যানেল আছে, যদিও ওখানে পানি কম থাকে, বাট সেখানে আমরা জোয়ারের সময় এটা যাওয়া সম্ভব এবং যখন তারা যাবে আর কি, যাওয়া আসা করবে যাত্রীরা, সেই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ড তাদের নলেজে পড়া থাকবে, তারা সিকিউরিটি পাঠা তারা দেখবে। গেল নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি চলছে, যার প্রভাব পড়েছে সীমান্ত লাগোয়া বাংলাদেশি গ্রামগুলোতে। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার। বসবাসের অন্তত ৩০০ বছর পর চরম অনিশ্চয়তায় পড়ে গেছে বংশালের মিরন জিল্লা কলোনির হরিজন সম্প্রদায়। উচ্চ আদালত ১ মাসের জন্য ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দিলেও স্থায়ী সমাধান চায় এই সম্প্রদায়। মাহমুদ কমলের রিপোর্ট। ৭০ বৃদ্ধা লক্ষ্মীন বংশালের মিরন জিল্লা সুইপার কলোনিতে তিল করে গুছিয়েছিলেন সংসার, জন্ম, বেড়ে ওঠা সেখানেই। কিন্তু জীবনের এই শেষ মুহূর্তে এসে পরিবার পরিজন নিয়ে তাকে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে আশ্রয়হীন এক ধ্বংসস্তূপে। এ সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর সেখানকার একটি অংশে প্রায় ৫০টি পরিবার হয়ে গেছে নিঃস্ব, যারা সবাই হরিজন সম্প্রদায়ের। কিচ্ছু নয়, যে কিলাপে মন্দিরে খাওয়া এগুলি খাই, কই রান্না করুন, চুলা টুলা সব ভেঙে গেছে। এখন কই যাবো, এই ছাড়া এইখানে আসি, এখন আমাকে যদি মারে তো এখানে মাইরা বলাইবো। আমাদের চাকরিগুলি আছে সব সরকার করে দিতেছে, ছাঁটাই করে দিতেছে। এ শহর পরিচ্ছন্ন রাখতে এখানকার মানুষের প্রয়োজনেই অন্তত ৩০০ বছর আগে ব্রিটিশ শাসকরা ভারতের তেলেগু থেকে ঢাকায় নিয়ে আসেন এই হরিজন সম্প্রদায়ের মানুষ। তখন থেকেই বংশালের ওই অংশে তারা বসবাস করছেন বংশ পরম্পরায়। মুক্তিযুদ্ধের পেছনেও রয়েছে তাদের অবদান। 10 শহীদের রক্তে ভিজেছে সেখানকার জনপদ। ৪০০ বছর ধরে সেখানে গড়ে উঠেছে আলাদা এক সংস্কৃতি, সভ্যতা। হরিজন বাসিন্দারা জানালেন, এখন অন্তত ৮০০ পরিবারের বসবাস সেখানে। উচ্ছেদের সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছে শিশু, কিশোর, বৃদ্ধ সহ প্রায় ১০,০০০ মানুষ। বাপদাদা 14 গোষ্ঠী যারা ছিল ব্রিটিশ থেকে, তাদেরকে সরকার এদিকে আনছে, খাওয়া দিব, সবকিছু দিব। ঠিকানা দিয়েই তো উনি নাম দিয়ে উল্লেখ করে দিছে, তাছাড়া তো দেয় না স্মার্ট কার্ডটা। তাহলে আমাদের কি অধিকার নাই? যদি এগুলো ভাঙে দিয়ে আমরা কোথায় যাবো? রাস্তায় যাবো? আমাদের জুমান মাইয়ারা আছে, কই যাবো? পাতিল পুতুল সবার বাইর করে সবকিছু গুছায় রাখছি। আমাদের বলছে ওইটা ভাঙার পরে আমাদের এখানে হাত দিবে। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 2টি ভবন করে দিলেও সেখানে 200 পরিবারের মধ্যে ঠাঁই হবে কেবল 80টি পরিবারের। পরিবার নিয়ে কোথায় যাবেন এই দুশ্চিন্তায় একজন আত্মাহুতির চেষ্টাও চালান। সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দাবি জানান পুনর্বাসনের। তারা একটা দোকান দিতে পারে না, তাদের খাতে কেউ খায় না, তাদের হাতে কোনো সার্ভিস কেউ নিতে চায় না, কিন্তু তাদের ছাড়া আমাদের জীবন একটা অচল হয়ে যায়। তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে রিহ্যাবিলিট করা, বন্দোবস্ত করা সরকারের দায়িত্ব। আমি জোর দাবি জানাচ্ছি। এক রিটের প্রেক্ষিতে দুপুরে উচ্চ আদালত 30 দিনের জন্য উচ্ছেদ স্থগিতের নির্দেশ দেন। তবে এর স্থায়ী সমাধান চায় হরিজন সম্প্রদায়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবারে রাধুনী সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। পর্যাপ্ত পশু থাকলেও এখনও তেমন বেচাকেনা শুরু হয়নি রাজধানীর পশুর হাটে। বিস্তারিত ওবায়দুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। গাজীপুর থেকে ঘির, সিন্ধি সহ বিভিন্ন জাতের এমন 40টি গরু নিয়ে দুপুরে উত্তরার দিয়াবাড়ি হাটে এসেছেন ব্যাপারী নাজমুল। 4 লাখ থেকে 7 লাখ পর্যন্ত আমার কাছে গরু আছে। এই হাটে দেশের বিভিন্ন প্রান্তের খামারি কিংবা ব্যাপারীরা পর্যাপ্ত পশু নিয়ে কয়েকদিন ধরেই ক্রেতার অপেক্ষায়। হাতে গোনা যে কয়জন ক্রেতা আসছেন, দাম শুনেই যেন মাথায় হাত তাদের। তবে পাল্টা যুক্তিও ব্যাপারীদের। তুলে ধরেন পশুর দাম বাড়ার নানা কারণ। আসছি দেখতে, যদি পছন্দ হয় নিব, দাম তো ছাড়ে না, অনেক দাম চায়। এবার অনেক গরুর দাম। বসি হলো 30-32 টাকা কেজি, এখন সেই বসি হলো 60 টাকা কেজি। ধানের গুঁড়া ছিল আপনার 7 টাকা 8 টাকা কেজি, ওগুলো এখন 20 টাকা কেজি। গাড়ির কেয়ারিং খরচা বেশি, আমরা নিজের থেকে
ছামিয়ানা টাঙ্গে গরু বিক্রি করে গেছে। এখন আমাদের প্রত্যেকটা পার পিস গরুকে 1000 টাকা আপনাদের হাট মালিককে দিতে হয়। স্থায়ী ত্রিপল শেডের ব্যবস্থা করতেই ব্যাপারীদের খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ, জানায় হাট কর্তৃপক্ষ। স্থায়ী ত্রিপল হয়তো অনেকে করছে আইসা করাতে তাদের আর বেশি যে পরিমাণ গরু আনার কথা তারপর রয়েছে তা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওইটা হাট কর্তৃপক্ষের না। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে পুলিশ প্রধান বলেন, হাটে অজ্ঞান পার্টি, চাঁদাবাজি কিংবা বাড়তি হাসিল আদায় বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। রাজধানীর বাকি হাটগুলোতেও উঠছে কোরবানির পশু, তবে এখনো পুরোদমে জমে ওঠেনি কেনাবেচা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কিংসটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফারাজি মালিহার ডেস্ক রিপোর্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জিতলেই সুপার 8-এর সম্ভাবনা উজ্জ্বল হবে টাইগারদের জন্য, কারণ বাংলাদেশের জয় মানেই 3-এ থাকা ডাচদের পয়েন্ট হারানো। এতে টেবিলের 2-এ নিজেদের অবস্থান আরও সুসংহত করতে পারবে শান্তর দল। নেদারল্যান্ডসের বিপক্ষে 2016 এবং 2022 টি-20 বিশ্বকাপেও খেলেছিল বাংলাদেশ। 2 আসরে 2 ম্যাচে যথাক্রমে 8 ও 9 রানে জিতেছিল টাইগাররা। টাইগারদের হয়ে 2 ম্যাচে তৌহিদ হৃদয় সর্বাধিক 77 রান করেছেন চলতি আসরে, আর কেউই পেরোতে পারেননি 50-এর ঘর। অধিনায়ক শান্ত, সাবেক অধিনায়ক সাকিব কিংবা ওপেনিংয়ে তামিম, সৌম্য কেউই পারছেন না নিজের সেরাটা দিতে। তবুও তানজিম সাকিব, তাসকিনদের গতিশীল বল, রিশাদের লেগ স্পিন, মোস্তাফিজের কাটার এসবই আপাতত আশা জাগাচ্ছে ভক্তদের। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছিল নেদারল্যান্ডস। তবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সুপার 8-এর দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে তারা। ডাচ দলের টপ অর্ডার 2 ম্যাচে দেখিয়েছে বিপরীতমুখী পারফরম্যান্স, তবে বোলিং ইউনিটটা বেশ সমৃদ্ধ দলটির। ডাচদের অন্যতম ভরসা অলরাউন্ডার লা ভ্যান বিক 2 ম্যাচে শিকার করেছেন 5 উইকেট। প্রিঙ্গল, কিংমাদের মতো অন্যান্য ইকোনমিক্যাল বোলারদের দাপট রুখতে হৃদয় লিটনদের খেলতে হবে ব্যাট চালিয়ে। ফারাজি মালিহা, মাছরাঙা নিউজ ডেস্ক। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেন এবং বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। চাপ বাড়লেও মহাসড়কে নেই তেমন যানজট। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, চাইলে মামলা করতে পারে জানালেন সংস্থাটির আইনজীবী। এবং 6 দিন পর বিকল্প পথে সেন্ট মার্টিনসে নৌযান চলাচল শুরু। মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহীদের গোলাগুলিতে এখনো ঝুঁকিতে মানুষ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।